বিসমিল্লাহির-রহমানির-রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে খুব সঙ্গত এবং স্বাভাবিকভাবেই কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির একটি আলোচিত চিঠি, যাকে আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ বলে মনে করি। আমাকে যারা ব্যক্তিগতভাবে চেনে দীর্ঘদিন পর্যন্ত, বা যারা আমার ফেসবুকে দীর্ঘদিন পর্যন্ত আছেন, তারা জানেন যে রাষ্ট্রপতির সাথে আমার ব্যক্তিগত একটা পরিচয়, ব্যক্তিগত চেনা জানা এবং একটা সম্পর্ক আগে থেকেই ছিল। তো আমি আজকে যে কথা বলবো, এই কারণে আমি কথাটা বললাম যে আমার আজকের ওনার এই চিঠির বিশ্লেষণ করতে গিয়ে, এই চিঠি বিষয়ে আলোচনা করতে গিয়ে কেউ যেন মনে না করেন যে এই চিঠির বিষয়ে মহামান্য রাষ্ট্রপতির সাথে আমার কোনো কথা হয়েছে বা এই বিষয়ে কোনো কথা হয়েছে বা আলোচনা হয়েছে, এমন কিছুই না। আমি যা বলবো একান্তই আমার ব্যক্তিগত, না আমার দলের পক্ষ বা না মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয়ে আমার কোনো আলোচনা, কোনো কিছুই না। একান্তই আমি যা বিভিন্নভাবে যতটুকু বুঝেছি, জেনেছি, বর্তমান পরিস্থিতি সব মিলিয়ে আমার কাছে যা মনে হচ্ছে আমি সেটাই খুব সংক্ষেপে বলবো। যারা এই চিঠিটি পড়েছেন ইতিমধ্যে, তারা হয়তো দেখেছেন, পড়েছেন, এটা ভেবেছেন যে, এটাও জানেন যে এখানে রাষ্ট্রপতি তার হতাশার কথা ব্যক্ত করেছেন, তার ক্ষোভের কথা ব্যক্ত করেছেন এবং তার নিজের একটা ব্যাখ্যা উনি এখানে জাতির সামনে পেশ করেছেন। আমি এটাই মনে করি। আমি এটাও মনে করি এই চিঠি অত্যন্ত গভীর চিন্তার ফসল এবং বিশেষ উদ্দেশ্যে এই চিঠিটা লেখা হয়েছে, পাঠানো হয়েছে, প্রকাশ করা হয়েছে। এই চিঠি যদি বা এই কথাগুলো মহামান্য রাষ্ট্রপতির কিন্তু মিডিয়ার সামনে বলার কোনো সুযোগ নেই। সেই সুযোগ থেকে ওনাকে প্রশাসনিকভাবে ক্ষমতার জোরে এবং এক ধরনের চাপে রেখে সেই থেকে বঞ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির একটি প্রচার সেল থাকে বা প্রেস উইং থাকে। এই ডেভিল ইনুস সেই প্রেস উইং ক্লোজ করে দিয়েছে। এটা রাষ্ট্রের প্রতি বেআইনি কাজ, রাষ্ট্রের প্রতি অবজ্ঞা। আর ইনুস যেখানে অসাংবিধানিক, অবৈধ, বেআইনি এবং জালিয়াতি একটি অবৈধ সরকার, সেখানে তার কোনো আইন, রেওয়াজ, রীতি, নিয়ম কিছুই তোয়াক্কা করার কথা না, এবং ঠিক তাই তারা করছে। এই চিঠির মূল বিষয়টাকে যেটাকে তুলে ধরা হয়েছে চিঠিতে, সেটা হচ্ছে
রাষ্ট্রপতির ছবি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সারা পৃথিবীতে দূতাবাসগুলিতে টানানো হতো। কিন্তু যদিও গত 15ই আগস্ট একটি সিদ্ধান্ত, এই অবৈধ উপদেষ্টা পরিষদ একটি সিদ্ধান্ত নিয়েছেন যে কারো ছবি সরকারিভাবে কোনো সরকারি প্রতিষ্ঠানে আর টানানো হবে না। এটাকে বলে জিরো পোর্ট্রেট পলিসি। কিন্তু তারপরেও এই নীতি নেওয়ার পরেও রাষ্ট্রপতির ছবি নামানো হয়নি। ছিল সাংবিধানিকভাবে জাতির পিতার ছবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আইনগতভাবে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে টানানো বাধ্যবাধকতা আছে। কিন্তু তারপরেও মৌখিক নির্দেশে, চাপে, মবের ভয়ে, মবের হুমকি দিয়ে সেই ছবিও সব জায়গা থেকে নামিয়ে ফেলা হয়েছে। এই ছবির, রাষ্ট্রপতির ছবির আপনারা জানেন যে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়া, কোনো অফিসিয়াল অর্ডার ছাড়া, শুধু হুইপিংয়ের মাধ্যমে, কানে কানে, মুখে মুখে বলে, ফোনের মাধ্যমে এই ছবিগুলো দূতাবাস থেকে এক রাতের মধ্যে নামানো হয়েছে। এটার একটা প্রেক্ষাপট আছে, হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো ভুলে গেছেন বা জানেন না। এই ডেভিল যখন মালয়েশিয়াতে গিয়েছে, তখন মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসে তাকে সম্বর্ধনা দেয়া হয়েছে। দূতাবাসে যখন গিয়েছে তখন ডেভিল মহামান্য রাষ্ট্রপতির ছবি দেখে অসন্তোষ প্রকাশ করেছে। ওর পরপরই সাথে সাথে এটা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসলো খবর, তারা অতি উৎসাহীরা বিভিন্ন জায়গা থেকে এক রাতের মধ্যে ছবি নামিয়ে ফেললো এবং আমাদের মিডিয়াতে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হলো যে এই রাষ্ট্রপতিকে উৎখাত করা হচ্ছে, পদত্যাগে বাধ্য করা হবে, এটা করা হবে, সেটা করবে, নানান কিছু। এই কিছুদিন এটা নিয়ে চলল। তো খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতির এটা নিয়ে একটা ক্ষোভ ছিল, যেহেতু উনি একজন আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ, আমি তাকে খুব ভালো করেই চিনি এবং কাজের মধ্য দিয়ে আমি তাকে জানি যে অত্যন্ত আত্মসম্মান বোধ বলা মানুষ, সাহসী মানুষ, দৃঢ়চেতা মানুষ এবং বুঝে শুনে কাজ করার মানুষ। তো স্বাভাবিকভাবেই সেই চরিত্রের মানুষটা সাথে সাথে কোনো রিয়্যাক্ট করেনি। এটা রাষ্ট্রপতির পক্ষ থেকে, রাষ্ট্রপতি নিজে বা কোনো না কোনোভাবে এমন কোনো কিছু মিডিয়ায় কখনো আসেনি যে রাষ্ট্রপতি এটা নিয়ে কোনো অভিব্যক্তি, কোনো অসন্তোষ, এমন কিছু ভাব তার মধ্যে ছিল। কারণ কি? কারণ হচ্ছে এই ঘটনাগুলো যখন ঘটেছে, রাষ্ট্রপতিকে নামাজ পড়তে দিতে দেওয়া হয় নাই, রাষ্ট্রপতিকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না, তার ওপেন হার্ট সার্জারি করা আছে, তাকে টাইম টু টাইম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে রিপোর্ট দেখানোর কথা, আপডেট নেওয়ার কথা কি অবস্থায় আছে, তাকে তার ইচ্ছা সত্ত্বেও, তার চাহিদা সত্ত্বেও তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। সে পাবনায় যেতে চেয়েছিল তার এলাকায়, সেখানেও যেতে দেওয়া হয়নি।
সো মোরললেস সে এক ধরনের গৃহবন্দীর মতো তাকে রাখা হয়েছে। সো ওই অবস্থায় তার ছবি নামানো হয়েছে না উঠানো হয়েছে না ভেঙে ফেলা হয়েছে, তার মনে যতই রক্তক্ষরণ হোক, যতই ক্ষোভ সৃষ্টি হোক, সেটা ব্যক্ত করার মতো পরিবেশ তখন ছিল না। বিধায় উনি তখন নির্লিপ্ত থেকেছেন। এখন কথা হচ্ছে, এই যে পত্রটা, এই যে চিঠিটা পররাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, এটা কিভাবে পাঠালো? অনেকে অবশ্য শুনেছি প্রশ্ন তুলেছে, এটা কিভাবে লিখলো, তার কাছে তো টাইপ বা অমুক না, এটা সঠিক নয়। তার ওখানে ব্যক্তিগতভাবে প্রিন্টিং মেশিন আছে, কম্পিউটার আছে, টাইপ করা, এগুলি কোনো বিষয়ই না, এগুলি এটা কোনো ইস্যু না। দ্বিতীয় হলো, প্রশ্ন হলো, মূল কথা যেখানে, এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালো কিভাবে, বা আদৌ পৌঁছেছে কিনা? কারণ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে অ্যাড্রেস করে তার কাছেই তার রাষ্ট্রপতির ব্যক্তিগত উষ্মা, উদ্বেগ, অসন্তোষ, ক্ষোভ এগুলো প্রকাশ করেছেন। সাথে এটার প্রেক্ষাপট এবং উনি 5 তারিখের পর থেকে ওনার কি ভূমিকা ছিল তাও উনি সংক্ষেপে ব্যাখ্যা করেছেন। আসছে সেই প্রসঙ্গে। এখন কথা হচ্ছে যে এই চিঠির অথেন্টিসিটি কি? এটা যে রাষ্ট্রপতি লিখেছেন, রাষ্ট্রপতির দপ্তর থেকেই পাঠিয়েছেন, এটা আমরা কিভাবে বুঝব? এবং এটা যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে সেটাই বা আমরা কিভাবে বুঝব? প্রথমে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আসবে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত যেহেতু এটার উপরে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, সেই হেতু আমি নিশ্চিত করে বলতে পারি না যে পররাষ্ট্র মন্ত্রণালয় আদৌ এটা পৌঁছেছে কিনা, বা পৌঁছে থাকলে পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা, যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি রাষ্ট্রপতির অধীনে না, প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভার অধীনে, সেখানে তার উত্তর দেওয়া, জানানো, প্রকাশ করা এটা সম্পূর্ণ তাদের ডেভিল ইনুসের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। সো ওইটার থেকে এমনও হতে পারে যে না, এই ধরনের কোনো পত্র আমরা পাইনি। এটার হওয়ার সম্ভাবনা 90%। আমরা অতীতের ঘটনাগুলো যদি আমরা দেখি, এই ডেভিল যা করে এক্স্যাক্টলি ইনুস তাই করে। সো যখনই দেখবে এটা বললে ভালো হবে তখন স্বীকার করবে, আর যদি মনে করে যে না, এটা তো অনেক খতরনাক জিনিস, বিপজ্জনক, চেষ্টা করবে এটাকে চাপা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্রপতি কি, এখানে প্রশ্নটা আবার আসে, মহামান্য রাষ্ট্রপতি কি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে জানানোর জন্য এটা বলেছেন, এই কথাগুলো বলেছেন, নাকি জাতিকে জানানোর জন্য বলেছেন? আমার ব্যক্তিগত উপলব্ধি এবং আমি মনে করি তৌহিদ হোসেন এখানে উপলক্ষ মাত্র। আসলে উনি তার এই অবস্থানটা, তার এই মনের ভাবটা, তার এই কথাগুলো জাতিকে উনি জানানোর জন্যে এটা পাঠিয়েছেন। এমনও হতে পারে, এটাও হতে পারে রাষ্ট্রপতি এই চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানই নাই, বাট আমি মনে করি পাঠিয়েছেন। আর যেই সাংবাদিক এই চিঠিটা প্রকাশ করেছে, এটা মোটামুটি যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে আল জাজিরার যে সাংবাদিক এর আগে অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, অনেক সরকারি নথি এখনো প্রায় আমরা লক্ষ্য করি তার ফেসবুক
থেকে প্রকাশ পায়, যা সাধারণত কোনো পত্রপত্রিকায় মিডিয়াতে থাকে না। আপনারা লক্ষ্য করেছেন এই সাংবাদিক এই ডেভিল ইনুস যখন ডয়চেস্টার হোটেলে লন্ডনে ছিল, সেই হোটেলের বিল, রুমের ভাড়া কত, খাবার বিল কত, টোটাল কত, টোটাল অরিজিনাল বিলের কপি সে প্রকাশ করে দিয়েছে। এবং সরকারের অনেক গুরুত্বপূর্ণ নথি তার কাছে যায়। এবং এটাও প্রচার আছে মার্কেটে, বাজারে, যে এই সেনাবাহিনীর সাথে তার একটা গভীর সম্পর্ক আছে এবং সে সেনাবাহিনীর পক্ষেই কথা বলে সবসময়। সেনাবাহিনীকে নিয়ে কোনো বিতর্ক হলে সেটার পক্ষে সে ব্যাখ্যা দেয়, তার যুক্তিতর্ক সে হাজির করে এবং তার সাথে সেনাবাহিনীর একটা যোগাযোগ আছে, এটা অনেকের কাছেই জানা আছে। এখন রাষ্ট্রপতি যেখানে গরম অবস্থায়, যখন এই যে ঘটনাটা উনি সামনে এনেছেন, এই ঘটনাটা যখন সামনে এসছে ঘটেছে, তখন কিন্তু উনি কিছু বলেন নাই, চুপ ছিলেন। কেন? আমি মনে করি ওই সময়টা ওনার জন্য আদর্শ সময়, নিরাপদ সময় ছিল না এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা, যা উনি মনে ধারণ করেন বা যা উনি ফিল করেছেন। তাহলে এখন কেন বলছেন? আমি মনে করি সেনাবাহিনীর ক্ষমতা, রাষ্ট্রপতি এই যে টিকে থাকলো, সবাই চাইলো ইনুসের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ, ইনুস তাকে পছন্দ করা, তারপরেও রাষ্ট্রপতি কিভাবে টিকে গেল? কিভাবে সে এখনো তার চেয়ারে বসে আছে? একটাই মাত্র কারণ, সেনাবাহিনী তার পক্ষে দাঁড়িয়েছে। সেনাবাহিনী রাষ্ট্রপতির প্রেমে পড়ে না, রাষ্ট্রপতির ভালোর জন্য না। সেনাবাহিনীর কর্মকর্তারা, বিশেষ করে 3 বাহিনীর প্রধান এবং ঊর্ধ্বতন আরও কয়েকজন জেনারেল অফিসার, তাদের অস্তিত্ব রক্ষার জন্য তারা রাষ্ট্রপতির পিছনে দাঁড়িয়েছে, রাষ্ট্রপতিকে শক্তিশালী করেছে, রাষ্ট্রপতিকে রেখেছে। কারণ রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারলে ওই সেনাবাহিনীর উপর থেকে সবাইকে সরিয়ে দিবে। আর এটা একমাত্র ক্ষমতার অধিকারী, তাদেরকে চাকরিচ্যুত করে রাষ্ট্রপতি। সো সেনাবাহিনীর তত্ত্বাবধানে উনি আছেন, সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে উনি আছেন, তাকে টাচ করার ক্ষমতা কারো নাই এখন আর। তার বঙ্গভবন যখন ঘেরাও করা হয়েছিল, জেনারেল ওয়াকার তখন আমেরিকা সফরে ছিলেন, কিছুই করতে পারে নাই। সেনাবাহিনীর অবস্থান তখন জানিয়ে দেওয়া হয়েছে। তো আজকে যখন এইরকম একটা বোমা যখন বিস্ফোরিত হলো, তাহলে বুঝতে হবে খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি যেই ব্যাকআপে এখনো টিকে আছেন, সেই ব্যাকআপের সম্মতিতে না, শুধু তাদেরই পরিকল্পনার অংশ হিসেবে আজকে রাষ্ট্রপতির এই কথাগুলো, এখানে শুধু ক্ষোভের বিষয় না, রাষ্ট্রপতিকে অপমান করার বিষয় না, এটা উপলক্ষ। এটার মধ্য দিয়ে রাষ্ট্রপতি সামনে এসেছেন, জাতির কাছে এই বিষয়টা তুলে ধরেছেন। কেন তুলে ধরলেন? আমি বিশ্বাস করি এই মাসের যে কোনো সময়, হয়তো শেষ ভাগের শেষ সপ্তাহের শুরুর দিকে রাষ্ট্রপতি সম্ভবত, এটা আমার ধারণা, এই পর্যন্ত যখন সে উঠে গেছেন, এই পর্যন্ত যখন সে বলেই ফেলেছেন, তাহলে এই কথাগুলোই আবার সাথে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রপতি জাতির সামনে বলবেন সরাসরি। এটা আমার ধারণা। এখন কথা হচ্ছে,
জুলকারনাইন শায়ের যে সাংবাদিক এটা প্রকাশ করেছে, তাকে কে দিয়েছে? এটা তো আর পথের যেই মেসেঞ্জার বঙ্গভবন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়, তার কাছ থেকে তো এই কপি নেয় নাই। এই কপিটা জুলকারনাইন শায়ের সেনা সদর থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে, ওই দিক থেকে এটা তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে এবং উদ্দেশ্যমূলকভাবে এটা তার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আননোন সোর্স থেকেও করতে পারত, করা হয় নাই। একটা বিশ্বাসযোগ্য, মোটামুটি বিশ্বাসযোগ্য এই কারণে যে ইতিমধ্যে সে যে সমস্ত এরকম তথ্য প্রকাশ করেছে তা সবই সত্য ছিল। এই গত 14 মাসে অন্তত কয়েক ডজন সরকারি নথি তথ্য সে প্রচার করেছে, যা সবগুলোই সঠিক ছিল। যার জন্যে এই সোর্সটাকে বেছে নিয়েছে পরিকল্পনাকারীরা, এখান থেকে প্রকাশিত হোক। সো এই ঘটনাটা কোনো মামুলি ঘটনা না, কোনো বিষয়টা এত সিম্পল না। রাষ্ট্রপতি মন চাইলো রাষ্ট্রপতি এটা এইভাবে বল, নো, দিস ইজ ভেরি ভেরি ওয়েল প্ল্যান্ড ইস্যু। এখন কি দাঁড়ালো? রাষ্ট্রপতি যেই কথাগুলো বলেছে, এই কথাগুলো তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে? কি পরিকল্পনা হতে পারে? ঠিক কবে কি হবে? আমি এই ব্যাপারে বিস্তারিত আর কিছু যা বলতে পারবো না। আমি অনেক সময় অনেক বলে ফেলি। আমাকে অনেকে আবার বলে যে এত খোলাখুলি বা এটা এইভাবে বলা। হ্যাঁ, আমি সবসময় একটা উত্তর দেই, আমি জানি আমি কি বলছি, আমি জানি কখন কোন শব্দটা আমি ব্যবহার করছি। আমি রাগের মাথায়, আবেগে, মুখ ফসকে কোনো কথা বলি না। তাই এই বিষয়ে অনেক কিছু বলার থাকলেও আমি আর এই বিষয়ে আজকে কিছু বলছি না। আমি শুধু এইটুকুই বলছি, দেশে এখন যে ক্ষমতার ঘরগুলো আছে, যে পাওয়ার হাউসগুলো বাস্তবিকভাবেই একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এটা রাষ্ট্রপতির এই চিঠির মাধ্যমে এটা প্রতিষ্ঠিত আমার কাছে যে ক্ষমতার দুই মেরু এতটা কঠিন এবং এতটা স্পষ্ট আর কখনো হয়নি। এর আগে অনেক নাটক হয়েছে, অনেক ছোটখাটো বিবাদ হয়েছে, সেগুলি আবার পরে মিলমিশ হয়েছে, চাপানো হয়েছে, চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইটা আমি আগেও বলেছি, ভেরি ভেরি ওয়েল প্ল্যান্ড, সুপার এক্সট্রা মেটিকুলাস ডিজাইন প্ল্যান। এটা এখন একটা ওপেন সিক্রেটের মতো আমি বলছি না, কিন্তু দুই পক্ষ সবাই জানে এখন কার কি করণীয়, কোথায় গিয়ে ঠেকবে, কখন কোথায় গিয়ে ঠেকবে। তারপর আমি বলছি না, আপনাদের মাঝখানে আমি ছেড়ে দিলাম, আপনারা সচক্ষে দেখে তারপরে উপলব্ধি করবেন। এইটুক শুধু বলে শেষ করব। আমি আমার ফেসবুকে লিখেছি, মহামান্য রাষ্ট্রপতির এই চিঠি ডেভিল ইনুসের পতনের শেষ বার্তা। আমি বিশ্বাস করি আমার এই উপলব্ধি
সঠিক রূপ পাবে, যা আপনারাও দেখতে পাবেন। আমি আর কোনো সাসপেনশনের মধ্যে আপনাদেরকে রাখতে চাই না। আল্লাহ যা করে ইনশাআল্লাহ ভালোর জন্যই করবে। বাংলাদেশের মানুষের বুক থেকে এই জগদ্দল পাথর, এই ডেভিল, এই ডাকাতরা অচিরেই অসুরের মতো বিনাশ হবে। অপেক্ষায় থাকেন। ভেরি ড্রামেটিক সিচুয়েশন ইজ কামিং সুন। ভালো থাকবেন। ধন্যবাদ।